ওয়েলকাম এভরিওয়ান। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। ঠিক যেমনটা আমি বলেছিলাম যে আমি ক্লাস 10-এর ভূগোল ক্লাস করাবো। ভূগোলের আমি ভারত চ্যাপ্টারটা শুরু করেছি, অধ্যায় নাম্বার 5। তো সেই অধ্যায়ের আমি এর আগের দিন 1 নম্বর ক্লাসে আমি ভারতের প্রশাসনিক বিভাগটা করিয়ে দিয়েছিলাম। আরও ডিটেলসে বাকি আছে, আমি আরও ডিটেলস বলবো। তবে আজকে আমি যেটা বলেছিলাম যে ভারতের ভূপ্রকৃতি নিয়ে আজকে আমি ক্লাস করাবো। তোমাদের ইতিমধ্যে আমি ভারতবর্ষের ম্যাপ কীভাবে বানাতে হয় সেটা আমি শিখে দিয়েছি। ভারতবর্ষের ম্যাপ কীভাবে বানাতে হয়। তো আজকে আমরা ভারতের একটা টপিক করব, ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতিকে আবার মোট 5টি ভাগে ভাগ করা হয়। ভারতের ভূপ্রকৃতিকে মোট 5টি ভাগে ভাগ করা হয়। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপ ও দ্বীপপুঞ্জ। এগুলো আমি এর একদিন তোমাদের বলে দিয়েছিলাম। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি, উত্তরের পার্বত্য অঞ্চল। দেখো, উত্তরের পার্বত্য অঞ্চল যদি আমরা জানতে চাই তাহলে আমাদের পুরো ভারতবর্ষের ম্যাপটা আঁকার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু এইটুকু ম্যাপটা আঁকলে এইটুকু ধরে আমরা কাজটা করব, ঠিক আছে? উত্তরের পার্বত্য অঞ্চল মোট 4টি পর্বত নিয়ে গঠিত: কারাকোরাম, লাদাখ, জাস্কার আর হিমালয়। এই 4টি ইম্পর্টেন্ট পর্বত নিয়ে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলটি গঠিত। তো আমি দেখিয়ে দিচ্ছি কারাকোরাম কোথায় আছে। কারাকোরাম পর্বতটা ঠিক এরকম জায়গায় রয়েছে। এইটা হচ্ছে আমাদের কারাকোরাম পর্বত। দ্বিতীয় নম্বর পর্বতটা হচ্ছে লাদাখ। ঠিক কারাকোরামের নিচেই আমাদের রয়েছে লাদাখ পর্বত। তার একটু নিচে দক্ষিণ দিকে আমাদের রয়েছে জাস্কার পর্বত। আর তারপরে রয়েছে আমাদের হিমালয় পর্বত শুধু এটুকু এরিয়াতে নেই। এইখান থেকে তারপরে আমাদের নেপালের বর্ডারে কিছু পড়ে যাচ্ছে, নেপালের বর্ডারতে, তারপরে আবার আমাদের ভারতবর্ষে আসছে। ভারতের এইটুকু জায়গায় আমাদের হিমালয় রয়েছে। এই জায়গাও আমাদের ভারতের পর্বত রয়েছে, যেটাকে আমরা পূর্ব হিমালয় বলা হয়। পূর্ব হিমালয় এটা হচ্ছে পূর্বাঞ্চল নামে পরিচিত। কারাকোরাম পর্বতে রয়েছে, এইখানে একটা হাইস্ট পিক অর্থাৎ সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, যার নাম হচ্ছে গডউইন অস্টিন। এটি আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং হিমালয়ের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ। ভারতে অবস্থিত আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন। এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আমরা সকলেই জানি হিমালয় পর্বতেরই অংশ, যেটা রয়েছে আমাদের নেপালে। কোথায় রয়েছে? নেপালে রয়েছে কি না? মাউন্ট এভারেস্ট। এটা আমরা তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো। তো এবার যদি আমরা ডিটেলস নিয়ে পড়বো হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলকে। কাকে নিয়ে পড়বো আমরা? হিমালয় পার্বত্য অঞ্চল নিয়ে পড়বো আমরা। হিমালয় পার্বত্য অঞ্চলকে মোট 2 ভাগে আবার ভাগ করা হয়েছে, একটা দৈর্ঘ্য বরাবর
এবং প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর যদি দেখি আমরা, তাহলে দৈর্ঘ্য বরাবর এদিক থেকে এদিকে হবে, এই সাইড থেকে এই সাইডে আমাদের দৈর্ঘ্য বরাবর হিমালয়কে দেখব। আর প্রস্থ বরাবর হচ্ছে চওড়ার হিমালয় পর্বত, চওড়া দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর একটা ভাগ করা হয়েছে। আমরা যদি দৈর্ঘ্য বরাবর হিমালয়কে দেখি, তাহলে একটা হচ্ছে পূর্ব হিমালয়, এরকম এরিয়া থেকে এটাকে বলা হয় পূর্ব হিমালয়, এই সাইডটাকে। আর এটাকে বলা হয় মধ্য হিমালয়, আর এটাকে বলা হয় পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, আর এটাকে বলা হয় পূর্ব হিমালয়। এটা হচ্ছে পূর্ব হিমালয়, এটা হচ্ছে মধ্য হিমালয়, আর এটা হচ্ছে আমাদের পশ্চিম হিমালয়। এবং আমরা যদি প্রস্থ বরাবর হিমালয়কে দেখি, তাহলে প্রথমেই আসবে আমাদের তেথিস হিমালয়, যেটি প্রায় 7 থেকে 10 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। এই জায়গায় আগে তেথিস মহাসাগর ছিল, তেথিস সাগর ছিল। তোমরা জানো সবাই যে হিমালয় পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছিল। হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছিল, একদিকে রয়েছে ইউরেশিয়ান পাত, আর একদিকে রয়েছে আমাদের ভারতীয় পাত। এই দুই পাতের সংঘর্ষের ফলে আমাদের এই তেথিস সাগর থেকে হিমালয় পর্বতের জন্ম লাভ করে। এই হিমালয় পর্বত, তার জন্য একে বলা হয় নবীন ভঙ্গির পর্বত, যার উচ্চতা এখনো দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেখানে ছিল একসময় সাগর, সেই সাগর, এই প্লেট যেমন এদিক থেকে এটা আসছে, এই প্লেট এদিকে আসছে, এই দুই প্লেট এক জায়গায় সংঘর্ষ হয়ে তখন ভারী প্লেটটা হালকা প্লেটের উপরে, অর্থাৎ হালকা প্লেটটা নিচের দিকে, ভারী প্লেটটা উপরের দিকে উঠে একটা ভাঁজ খেয়ে, প্লেটটা ভাঁজ খেয়ে আমাদের হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে। তো সেই সময় প্রথম যে পর্বতটা হয়েছিল সেটা হচ্ছে তেথিস হিমালয়। তারপরে আছে হিমাদ্রি। হিমাদ্রিটা হচ্ছে সব থেকে বৃহত্তর হিমালয়, গ্রেটার হিমালয় বলা হয়, যেটা এইখান থেকে শুরু হয়ে একদম আমাদের ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এদিকে পশ্চিমে আমাদের নাঙ্গা পর্বত নামে একটা পর্বত আছে। নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া, অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত আমাদের হিমালয় পর্বত বিস্তৃত। তারপরে চলে আসলো হিমাচল হিমালয়, যেটি হিমাদ্রি অর্থাৎ গ্রেটার হিমালয়ের ঠিক উত্তর প্রান্তে অবস্থিত। সবার শেষে আছে শিবালিক হিমালয়, যেটা আমাদের এরকম জায়গায় রয়েছে, শিবালিক হিমালয়। এবার আমরা যদি এটা দেখলাম আমরা প্রস্থ বরাবর কয়টা হিমালয় বললাম, তাহলে 4টা। প্রস্থ বরাবর হিমালয়কে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তেথিস হিমালয়, তারপরে হিমাদ্রি, তারপরে হিমাচল, তারপরে হচ্ছে শিবালিক। আর আমরা যদি দৈর্ঘ্য বরাবর হিমালয়কে দেখি, তাহলে হচ্ছে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয়, যেটা আমাদের পশ্চিম হিমালয়ের মধ্যেই পড়ছে কারাকোরাম পর্বত, লাদাখ, জাস্কার, তারপরে এই পর্বতগুলো রয়েছে। আর মধ্য হিমালয়টা, সেটা আমাদের ভারতের মধ্যে নাই, তার জন্য তোমাদের সিলেবাসে পড়তে হবে না। মধ্য হিমালয়টা পুরোপুরি নেপালের মধ্যে রয়েছে, তার জন্য সেটা আমাদের পড়তে হবে। আর তারপরে চলে আসো পূর্ব হিমালয়টা রয়েছে আমাদের সিকিম থেকে নিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই পূর্ব হিমালয়ের মধ্যেই আবার আমাদের কয়েকটা ইনফরমেশন আছে, যেমন এখানে আমাদের সান্দাকফু একটা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। সান্দাকফু পরীক্ষা প্রশ্ন আসতে পারে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু, মনে রাখবি, সান্দাকফু। তাহলে আমি কি বললাম, মধ্য হিমালয়ের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে রয়েছে। মধ্য হিমালয়টা পুরোপুরি নেপালের মধ্যে।
মাউন্ট এভারেস্ট, তারপরে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাটাও আমাদের ভারতবর্ষের সিকিমের কাছে রয়েছে, একদম নেপাল এবং সিকিম রাজ্যের বর্ডারের একদম কাছাকাছিতে ওইখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যেটা পৃথিবীর তৃতীয় উচ্চতম সর্বোচ্চ শৃঙ্গ এবং ভারতের দ্বিতীয়। ভারতের প্রথম কি গডওয়াইন অস্টিন এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও আমাদের আরো কয়েকটা শৃঙ্গ জানতে হবে, যেমন এখানে রয়েছে নন্দা দেবী সর্বোচ্চ শৃঙ্গ, একটা শৃঙ্গ রয়েছে যেটা হিমালয়ের মধ্যে রয়েছে, নন্দা দেবী। আরেকটা ইনফরমেশন যে গিরিপথ মানে হচ্ছে, মনে করো একটা পাহাড়, এই পাহাড়ের মধ্য দিয়ে একটা গ্যাপ, ফাঁকা জায়গা, যার মধ্য দিয়ে কি করা যায়, যাতায়াত করা যায়, রাস্তা, সেটাকে বলা হয় গিরিপথ। এটা মনে রাখবে। আর দুটো পর্বতের মাঝে যে নিচু ভূভাগটা রয়েছে, এটা একটা পর্বত, এটা একটা পর্বত। এই যে নিচু জায়গাটা রয়েছে, এটাকে বলা হয় উপত্যকা। মনে রাখবে, এটাকে বলা হয় উপত্যকা। এই উপত্যকাগুলোকে উত্তরাখণ্ডে বলা হয় দুন। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, দুন কাকে বলে? সেটা হচ্ছে পুরো উত্তর ভারতের দুটি পর্বতের মাঝের যে সংকীর্ণ ভূভাগ রয়েছে, সেই উপত্যকাগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় দুন। এবার মনে রাখবে, উত্তরাখণ্ডে বলবে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কারো কোনো কনসেপ্ট বোঝার থাকে, মানে বুঝতে না পারো, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কিছু ছাড়া যায় অবশ্যই সেটাও বলবে। আশা করি এইটুকু জিনিস ভালো করে যদি বুঝতে পারো, তাহলে তোমাদের অনেকটাই বোঝা হয়ে যাবে। আর সিলেবাস মানে পুরোপুরি কমপ্লিট বলছি না, মানে অনেকটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, এরপরে নেক্সট টপিক হচ্ছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। সেটা আমি এরপরে ভিডিওতে জানাবো, ভিডিওটা বড় হয়ে যাবে। জয় হিন্দ।